সাংবাদিকের চোখে জুলাই, সেটা অবশ্যই একটা হয়তো ভিন্ন অভিজ্ঞতা আপনাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের হলো। এবং আমরা জানি হয়তো সামনের দিনগুলোতে আপনারা যা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন একেবারে ফিল্ডে থেকে, হয়তো আপনারা সেগুলো নিয়ে আরো লিখবেন, বলবেন, এদেশের মানুষ জানবে, পরবর্তী প্রজন্ম জানবে যে জুলাই গণ অভ্যুত্থান আসলে কিভাবে সংগঠিত হয়েছিল, কত প্রতিকূলতার মধ্য দিয়ে একটা যুদ্ধ সম অবস্থায় আমাদেরকে কাজ করতে হয়েছিল। তো সাংবাদিক ভাই বোনরা যারা ছিলেন সেই সময়, তাদের অবদান বা ভূমিকা, এটা আপনারা যারা এখানে বলেছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি। আমরা যারা আন্দোলনে ছিলাম নেতৃত্ব পর্যায়ে বা সংগঠক পর্যায়ে, আমাদের কাছে একটা অন্যরকম ভূমিকা ছিল। বিশেষত যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, তাদের পুরো আন্দোলন যেহেতু একটা বড় সময় ধরে চলেছে, 1 থেকে 15 তারিখ, এবং তারপরে এটা অন্য পর্যায়ে যায়, তা আমাদের সাথেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল বিভিন্ন সাংবাদিকদের, এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ইনসাইট তারা আমাদেরকে বিভিন্ন সময় দিতেন। এবং আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিন্তু সেই ইনসাইট গুলা, সেই তথ্যগুলা, ভিতরের তথ্যগুলা আমাদের অনেক সহায়তা করেছিল। এবং আমরা অনেক এরকম শুনতে পেয়েছি যে তারা নিউজ করেছেন কিন্তু সেই নিউজ প্রচার হচ্ছে না, প্রচার করা হচ্ছে না। এবং একটা পর্যায়ে তো সকল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া যারা কাজ করেন, মাল্টিমিডিয়া যারা কাজ করেন, তো প্রত্যেকটা জায়গায় প্রতিকূলতা আসতেছিল, আপনাদের হাউসে প্রতিকূলতা আসতেছিল। সেগুলো অতিক্রম করে আপনারা অনেক কাজ করে গিয়েছেন। হয়তো আমরা অনেক সাংবাদিককে এখনো চিনি না, যারা মফস্বলে আছে, ঢাকার বাইরে আছে, বিভিন্ন জেলায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে অনেকে কাজ করেছেন। ফলে আমার কাছে যেটা বলা হয়েছে যে সাংবাদিকরা সেই সময় পেশার, আমি বলবো, ঊর্ধ্বে গিয়ে তাদের যে দেশপ্রেম, তাদের যে মানবিকতা, বিবেকবোধ, সেই জায়গা থেকে অনেক অনেক ভূমিকা পালন করেছে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এটা আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনও সাংবাদিকরা গণতন্ত্রের পক্ষে যারা আমরা কাজ করেছি আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে। এমনও হয়েছে যে অনেককে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, তাকে হাসপাতালে নিতেও নিজ কাঁধে করে হয়তো রিক্সায় তুলে দিচ্ছে সাংবাদিকরা। তো এরকম ভূমিকা ছিল। আবার বিপক্ষ শক্তিও ছিল, সাংবাদিকদের মধ্যেও ছিল, আমরা দেখেছি সেই সময় সেই ধরনের ভূমিকা অন্য ছিল। তো আপনারা সাংবাদিকরা যেহেতু এই আন্দোলন অনেক বেশি হচ্ছে ডিজিটাল মিডিয়ায়, অনেক ফুটেজ, অনেক তথ্যচিত্র এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিল। ফলে এইটা সাংবাদিকরা সক্রিয়তা না থাকলে আসলে সম্ভব হতো না। প্রকাশ্যে, পরোক্ষভাবে, গোপনে আপনারা সেই সাহসী ভূমিকা পালন করেছেন, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা জানি আমাদের প্রায় 6 জনের মতো সাংবাদিক শহীদ হয়েছেন। আমাদের শহীদ প্রিয় সম্মানিত মা উপস্থিত আছেন, এবং প্রায় কয়েকশো সাংবাদিক আহত হয়েছেন, এবং অনেকে এখনো যাদের গায়ে পিলেট রয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় আছে। আমরা অনেকের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি। যখন আমি দায়িত্বে ছিলাম তথ্য মন্ত্রণালয়ে, তখন দেখা করেছি, কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের কথা অনেকে বলেছেন, সেই সময়ের হতাশা সেটা আমাদেরও আছে। অনেক কিছু করা সম্ভব হতো, কিন্তু অনেক কিছু আমাদেরকে করতে দেওয়া হয় নাই। এবং আপনাদের সকল সমালোচনাকে আমি সাদরে গ্রহণ করি। তারপরেও বলবো যে আমি কিন্তু মাত্র 7 মাস সময় ছিলাম, এবং এই 7টা মাস কোনো স্বাভাবিক 7 মাস না। আপনি এই সরকারের 6 মাস আপনারা জিজ্ঞেস করেন তথ্যমন্ত্রীকে তিনি কি করেছেন। তো সেই সময় 7 মাস, এই সময় আসলে পুরো দেশকে স্টেবিলাইজ করতে আমাদের সকল এনার্জি, সকল শক্তি দেওয়া হচ্ছিল। তো তারপরে আমি মনে করি যে সেই সময় আমাদের সেই সুযোগ ছিল। তথ্য গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সরকার যখন আসলে গণভোটের বা গুরুত্বপূর্ণ কমিশন যেগুলো ছিল, ঐক্যমত কমিশনের, সেগুলোই বাস্তবায়ন করে নাই। ফলে এখন গণমাধ্যম সংস্কার কমিশনের যে দাবিগুলো, সেগুলো আসলে আমরা বলাও ভুলে গিয়েছি। তারপর আজকের অনুষ্ঠান থেকে আমরা বলবো গণমাধ্যম সংস্কার কমিশনের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ
অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারের বাস্তবায়ন করা যাতে সরকার করে সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি। এই সরকার আসার সময় পরে অনেক হাউস থেকে বিভিন্ন সাংবাদিকদেরকে বের করে দেওয়া হচ্ছে। এখন টিভির 4 জন সাংবাদিকের কথা আমরা পার্লামেন্টেও বলেছি। তাহলে এই কাজগুলো যাতে, এই হয়রানিগুলো যাতে না করা হয়, সাংবাদিকদের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এবং আমি বলবো যে আমাদের যেহেতু আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ফলে গণমাধ্যমকে আমি আগে কখনো এইভাবে দেখিনি, কিন্তু গণমাধ্যমকে ভিতর থেকে বোঝার অনেক সুযোগ হয়েছে যে এখানে কত পরস্পর বিরোধী স্বার্থ পক্ষ আসলে এখানে কাজ করে। মালিক পক্ষ, সম্পাদকদের আদর্শ নীতিমালা, আবার যারা সাংবাদিক তাদের এক ধরনের স্বার্থ, পরস্পর বিরোধী অনেকগুলো পক্ষ এখানে কাজ করে। তারপরে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব ফেলার চেষ্টা থাকে। তো আমরাও বলতে গেলে যে নতুন দল হিসেবে, বা যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিলাম, আপনাদের মনে থাকার কথা, আমরা মিডিয়ার কাছ থেকে কিন্তু আমরা যে ধরনের ব্যবহার পেয়েছি, বিশেষত আপনি দেখবেন কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যের কারণে একটা মিডিয়া তাকে নিয়ে মানে 24 ঘন্টায় 20 থেকে 30টা বা 48 ঘন্টায় এরকম 20 থেকে 30টা রিপোর্ট তাকে নিয়ে করেছে। এইটা কোন ধরনের সাংবাদিকতা? আপনার হাউসের মালিকের বিরুদ্ধে তা সে দুর্নীতি করতে পারে, তার অনেক অভিযোগ থাকতে পারে, সে একজন যদি কর্পোরেট হাউসে, তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে সেটা কি আপনি এইভাবে, এটাকে কোন সাংবাদিকতা কিনা? কিংবা বিভিন্ন রিপোর্ট হয়েছে আমাদের নামে, এবং ছাত্র নেতৃত্বদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের চরিত্র হনন করা, যেহেতু ছাত্ররাই লেজিটিমেসি ছিল সেই সময়, তো ফলে ছাত্রদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করা, হেন চেষ্টা নাই যে করা হয়নি, বিভিন্ন সাংবাদিক মিডিয়ায় কিন্তু এটা করা হয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালীন, এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা এখন শুনতেছি যে যখন আমরা গণতান্ত্রিক ভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা, সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আমরা কিন্তু কোন দিকে যাচ্ছি এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে, এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিক ভাবে, অহিংস ভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমরা সাংবাদিক হাউস বা তাদের নীতিমালা ভিন্ন হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা কখনোই এই ধরনের সহিংস পদ্ধতিকে আমরা কখনো সমর্থন করি না। একইভাবে আমাদের বিরুদ্ধেও যেসব সকল মিডিয়া, বোঝাই যাচ্ছে এটা খুবই রাজনৈতিক, ব্যবসায়ী স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত, কিন্তু আমরা এখনো গণতান্ত্রিক ভাবে এগুলো প্রোটেস্ট করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যাতে তাদের ব্যবস্থা সরকার করে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যাতে চলমান রাখে এবং
সাংবাদিকদের তাদের বেশি কিছু চাওয়া নেই, তাদের চাওয়া তারা সঠিকভাবে তাদের পেশাদারিত্ব কাজটা করতে চায়, সেটা যাতে সরকার বা কোন রাজনৈতিক শক্তি সেটার বাধা হয়ে না দাঁড়ায়।